দর্শক স্বাগত জানাচ্ছি একাত্তরের মুখোমুখি অনুষ্ঠানে। সাথে আছি আমি শফিক আহমেদ। সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে আজ আমাদের একাত্তর টেলিভিশন স্টুডিওতে উপস্থিত আছেন গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি এবং বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নী। তিনি সুপ্রিম কোর্ট বারের কোষাধ্যক্ষ ছিলেন। দর্শক, আপনারা জানেন সারা দিনব্যাপী আজ 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। 1971 সালের এই দিনে পাকিস্তানি দখলদার বাহিনী এবং তাদের এই দেশীয় সহযোগীরা দেশের শ্রেষ্ঠ সন্তানদের অর্থাৎ বুদ্ধিজীবীদের একটি বড় অংশকে পরিকল্পিতভাবে হত্যা করে। আমরা এই জাতির এই মহান সন্তানদের স্মরণ করছি একাত্তরের মুখোমুখি অনুষ্ঠান থেকে। সম্প্রতি জুলাই আগস্ট গণ অভ্যুত্থানেও ছাত্র জনতার যে হত্যাকাণ্ড সেটি একই সূত্রে গাঁথা। কারণ বুদ্ধিজীবীদেরও স্বপ্ন ছিল বৈষম্যহীন বাংলাদেশ অর্থাৎ সমাজ, এবং এই ছাত্র জনতার যে ব্যানারে আন্দোলন হয়েছে সেটিও কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলন, যার মধ্য দিয়ে জুলাই আগস্টের সেই আন্দোলন এবং তারপর 5 আগস্ট সর্বশেষ স্বৈরাচারী প্রধানমন্ত্রী হিসেবে যিনি বাংলাদেশের মানুষের কাছে প্রতিষ্ঠিত হয়েছিলেন, তিনি দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। আমরা নানা বিষয় নিয়ে আজকে আলোচনা করব এখানে। শুরুতেই গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, আপনার কাছে আসতে চাই। আজকের দিনে আপনার বয়স অনেক হলো, এখনো তরুণ আসলে দর্শকদের কাছে আপনি, কিন্তু আজকের এই মহান দিনটিকে আপনি কিভাবে দেখেন খুব সংক্ষেপে যদি বলেন, পরে আমরা অন্য বিষয়ে আলোচনায় যাব। ধন্যবাদ আপনাকে, সহ-আলোচক সহ যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা। 14ই ডিসেম্বর তো আমাদের জাতীয় ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ দিন এবং 1971 সালের আমাদের যে স্বাধীনতা যুদ্ধ, সেই যুদ্ধের শেষ পর্যায়ে অত্যন্ত পরিকল্পিতভাবে এই যে বুদ্ধিজীবীদের টার্গেট করে তাদের ধরে নিয়ে যে নির্মমভাবে হত্যা করা, সেটা তো একটা বিশেষ ঘটনা 71 সালের। যে এটা একেবারেই মরণ কামড়ের শেষ দিকে তারা চেষ্টা করেছিল যে একটা বড় আকারে আক্রমণ করতে, যেখানে এটা তাদের এক ধরনের শেষ কামড় দেওয়ার মতো। আরেক দিক থেকে যদি পরাজিতও হয়, তারপরেও যাতে নতুন রাষ্ট্র বুদ্ধিবৃত্তিকভাবে এবং নানান দিক থেকে একটা বড় আকারের সংকটের মধ্যে পড়ে, সেটাও তাদের লক্ষ্য ছিল। কিছুটা তাদের ক্ষোভ চরিতার্থ করার ব্যাপার ছিল বলে মনে হয়। যে বাংলাদেশ স্বাধীন হলেও যেন বুদ্ধিবৃত্তিক ক্ষোভটা ছিল যে পাকিস্তান রাষ্ট্র কল্পনা যে ভিত্তির উপরে ছিল, সেটা যে আসলে পূর্ব বাংলার মানুষের আকাঙ্ক্ষা, তার যে স্বার্থ, বৈষয়িক, রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, এই স্বার্থগুলো যে রক্ষা করতে পারছে না পাকিস্তান রাষ্ট্র কাঠামো, সেটা বুদ্ধিবৃত্তিকভাবে যারা প্রতিষ্ঠা করেছিলেন নানাভাবে এই পূর্ব বাংলার মানুষের যে তার যে স্বার্থ, সেটা যে একটা জাতীয় রূপ দিয়েছিলেন, তাদের উপরে ক্ষোভটাও চরিতার্থ করা, সেটাও একটা বিষয় ছিল। তো সুতরাং এই দিনটা তো বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আমরা বুদ্ধিজীবীদের যারা শহীদ হয়েছেন তাদের সকলের প্রতি আমাদের শ্রদ্ধা জানাই, যেমনি আমরা 1971 সালের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানাই। এই জাতীয় সংগ্রামে যারা যুক্ত ছিলেন সকলের প্রতি শ্রদ্ধা জানাই। এবং বিশেষভাবে আজকে যখন 2024 সালে এসে একটা বিরাট গণ অভ্যুত্থানের পরে, যে গণ অভ্যুত্থানে আমাদের অসংখ্য ছাত্র, শ্রমিক, তরুণরা রক্ত দিয়েছেন, শিশু, অভিভাবক থেকে শুরু করে নারী, বহু সমাজের সব স্তরের মানুষই এই লড়াই থেকে বিচ্ছিন্ন থাকেনি, বরং শাহাদাত বরণ পর্যন্ত তারা করেছেন। সেই দিক থেকে বলা চলে যে আরেকটা নতুন ওই সংগ্রামের মাইল ফলক তৈরি হয়েছে। 71 সালের যে আকাঙ্ক্ষা, দুর্ভাগ্যজনকভাবে এই 14ই ডিসেম্বর, এরপরে 16ই ডিসেম্বর আসছে, আমাদের এত বড় একটা বিজয় হয়েছিল, একটা রাষ্ট্র পত্তন করা হয়েছিল, সেই রাষ্ট্রের একটা ঘোষিত
একটা লক্ষ্য ছিল যে এই রাষ্ট্রটা তার নাগরিকদের জন্য সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, কিন্তু সেই লক্ষ্য অর্জিত হয়নি। ৭২ সাল থেকেই বলবো যে সংবিধানের ক্ষমতার দিকে তাকালে উল্টো স্রোত শুরু হয়েছে এবং সেটা বাস্তবে রূপায়িত হয়েছে পদে পদে। ৫৩ বছর ধরে কম বেশি আমরা উল্টো স্রোতেই হেঁটেছি এবং এই যে আজকে এসে যখন আবারও আমাদের ছাত্র শ্রমিক তরুণরা ওই ৭১-এর ওই যে চৈতন্য, ওই যে জন আকাঙ্ক্ষা তাকে নতুন করে ধারণ করলেন বৈষম্যহীন বাংলাদেশ এই স্লোগানে, তার মানে হচ্ছে ৭১-এর ওই সংগ্রাম রিক্লেইমড হচ্ছে আজকে এসে। আজকে তরুণরা আবারও এক ধরনের রিসেট করছেন যে আমাদের ডিরেকশনটা কোন দিকে হবে, কোন গতিমুখে বাংলাদেশ যাওয়া দরকার। এবং সেইটাই আজকের সকল রাজনৈতিক শক্তি যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা গণতন্ত্রের জন্য লড়াই করেছে তাদের সামনে এটা একটা বড় চ্যালেঞ্জের জায়গা যে আমাদের এই ছাত্র শ্রমিক তরুণদের এবং সমগ্র জনগোষ্ঠী যারা এই লড়াইয়ের মধ্য দিয়ে নতুন করে উত্থিত হয়েছেন তাদের আকাঙ্ক্ষা আমরা সামনে পূরণ করতে পারবো কিনা। আসবো আপনার কাছে আলোচনায় পরবর্তীতে। ফাইভা নাসরিন মুন্নী, আপনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচিত কোষাধ্যক্ষ ছিলেন। এই বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের 14ই ডিসেম্বর সেখানে আইনজীবী, সাংবাদিকরা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে এবং আইনজীবীরাও হয়েছে। আজকের এই দিনে একজন আইনজীবী হিসেবে আপনার, আমি বলবো যে মানে এই বিষয়ে আজকে আপনি কি বলবেন? বাংলাদেশে আন্দোলনের সময়ও এই 24-এর সেই সময় কিন্তু সুপ্রিম কোর্টে আইনজীবীরা, হাইকোর্টে এবং কি নিম্ন আদালতে আইনজীবীরা কিন্তু আন্দোলন করেছে। ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে আমার সহ আলোচক যিনি আছেন, সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। সবচাইতে প্রথমে 1971-এ যারা শহীদ হয়েছিলেন বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সব শহীদ, আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান তাদেরকে। 1971-এর শহীদ বুদ্ধিজীবীদের কিভাবে আপনার হত্যা করা হয়েছিল সেটার যে ইতিহাস, ঠিক তার একদিন পর 15 তারিখ 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস, বিজয় এসেছিল। অথচ শিক্ষাবিদ যেটুকু স্ট্যাটিস্টিক্স আমাদের কাছে আছে 991 জন, সবচাইতে বড় অংশটাই ছিল শিক্ষাবিদ। সাংবাদিক 13 জন, এটা জানা মতে, আর অজানা আনরিপোর্টেড বহু আছে, বহু। চিকিৎসক ছিলেন 49 জন, আইনজীবী ছিলেন 42 জন, আপনি যেটা বলেছেন, এবং অন্যান্য আমাদেরকে মানে পিছিয়ে দেওয়ার জন্য, একেবারে টার্গেট করে মেধাশূন্য করার জন্য আমাদের এই দেশটাকে, যে দেশটা জন্ম নিয়েছিল সেদিন, সেই সময়ও ফ্যাসিস্ট যে স্বৈরাচার যে সরকারটা ছিল, ভয়ঙ্কর রকমের বৈষম্য পূর্ব পাকিস্তান, ওই বৈষম্যের বিরুদ্ধেই ওই আর সব কিছু, গণতন্ত্র, ন্যায় বিচার, যেটা বলেছে সামাজিক ন্যায় বিচার, মর্যাদা, মানবিক মর্যাদা, সব কিছু মিলিয়েই সেই দিনের সেই আপনার আমাদের যে মুক্তিযুদ্ধের যেই চেতনা, তাই ছিল। আজকে এত বছর পরে এসেও আমরা যখন দেখি যে সেই শহীদের সঠিক যেই সংখ্যা, সেই সংখ্যাটা আমরা নিরূপণ করতে পারিনি, সুবিচার আমরা পাইনি, সেই শহীদ পরিবারগুলো পায়নি। আমি একজন আইনজীবী হিসেবে মনে করি যে এটা অসম্ভব কিছু না। কারণ কি, এখনো আপনি যদি আমাদের আপনার পরিবারের মধ্যে তো মুক্তিযোদ্ধা আছে, শহীদ আছেন, মুক্তিযোদ্ধা, আমার আপন চাচা, আমাদের আরো 6 জন চাচা মুক্তিযোদ্ধা। এখন দেখেন যেই পরিবারগুলো তাদের সন্তান হারিয়েছে, বাবা হারিয়েছে, ভাই হারিয়েছে, তারা আজও কিন্তু নীরবে কাঁদছে। আমরা স্বাধীনতার 53 বছর পরে শহীদের সংখ্যা নিরূপণ করা, বিচারের আওতায় আনা, যারা সত্যিকার অর্থে সেই দিন বাড়ি চিনিয়ে দেয়া, ঘর চিনিয়ে দেয়া, এই বিষয়গুলো ছিল পাকিস্তান আর্মিদের, সেটা আমরা চাই যে এই এখন যে পরিবর্তিত পরিস্থিতি, একটা ফ্যাসিবাদের পতন হয়েছে গণ অভ্যুত্থানের মাধ্যমে, এখনও এই বৈষম্যের বিরুদ্ধেই ছাত্র জনতার যে আন্দোলনটা ছিল জুলাই আগস্টের, 5ই আগস্টের পর আমরা যেটাকে বলছি যে আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধ। কারণ কি, কারণ আমরা গত 15 বছর, তার অধিক সময় আমরা ইভেন কথা বলতে অ্যালাউড ছিলাম না।
আমরা কথা বলতে পারিনি, মত প্রকাশ করতে পারতাম না, সভা সমাবেশ করতে পারতাম না, সেটা তো আপনি খুব ভালো জানেন, কারণ আপনি তো আমাদের দীর্ঘদিন আমাদের বিএনপি বিট কভার করেছেন। আর সেই সাথে জুনায়েদ সাকি ভাই এবং আরও যারা আমাদের সাথে এই গণতান্ত্রিক আন্দোলনে ছিলেন প্রত্যেকে জানেন যে বাংলাদেশের মানুষ মুখ খুলতে পারেনি। কথা বললে কি হয়েছে, আমি একটু এক মিনিট আপনার উত্তর থেকেই একটি প্রশ্ন আমি জুনায়েদ সাকি আপনার কাছে করতে চাই। একটা কথা বলে শেষ করি তাহলে। দেখেন, গণ অভ্যুত্থান যেটা হলো 5ই আগস্টের, 1600-র ওপরে আমাদের ছাত্র এবং জনতা এবার প্রাণ দিয়েছে, এবং সেই সাথে এখনো 20,000-এর উপরে নেতা কর্মী, ছাত্র জনতা তারা হাসপাতালের বিছানায় শুয়ে কাতরাচ্ছে। আপনি জানেন আমাদের মাগুরার একজন ছাত্র নেতা সম্প্রতি কন্যা সন্তানের পিতা হয়েছে, সে কিন্তু শহীদ হয়েছে। কাজেই এরকম অসংখ্য, আবু সাইদ যেমন 2 হাত 2 দিকে যে ভীষণ রকমের সাহসের প্রতীক হয়ে গেল, আমাদের ওয়াসিম আকরাম ছাত্রদলের চট্টগ্রামের মুগ্ধ, এবং সেই সাথে আমাদের যে মাগুরার ভাইটা, এইরকম হাজার হাজার ছাত্রের রক্তের উপরে এই সরকারটা, এখন যারা আছেন অন্তর্বর্তী যে সরকারটা, তারা এসছেন। তাদের কাছে আমাদের কি প্রত্যাশা, গণতান্ত্রিক কি আকাঙ্ক্ষা, গণতান্ত্রিক কোন অভিযাত্রা, কোন ক্রস রোডে আমরা দাঁড়িয়ে আছি, পরবর্তীতে বলি।